হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিটং সম্বন্ধে। এবার চলো শিটং থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে। আর এই দার্জিলিংয়ের পথে আমরা পেয়েছিলাম কিছু হন্টেড রোড আর এই মেঘাচ্ছন্ন কিছু আঁকাবাঁকা রাস্তা। মেঘাচ্ছন্ন কেন বলছি, ভাবছো কুয়াশা কেন বলছি না? তার কারণ হচ্ছে কুয়াশা যদি থাকে না, সেটা পুরো রাস্তা জুড়ে হয়, আর মেঘ আমরা জানি কিছুটা বিক্ষিপ্ত হয়েই থাকে। এখানে মেঘ আছে তো ওখানে নেই, ওখানে পরিষ্কার আবার মেঘাচ্ছন্ন। রাস্তা দেখলেই বুঝতে পারছো, এই জন্যই বলছি এটা মেঘ, এটা কুয়াশা নয়। ওই জন্য আগেই বলেছিলাম না, যদি ড্রাইভার ভালো হয়ে যায় তাহলে কিন্তু পুরো ট্যুরটাই ভীষণ ভালো হয়ে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু ড্রাইভার সত্যি ভীষণ ভালো ছিল, ভীষণ ফ্রেন্ডলি ছিল, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আরও একটা কথা ছিল যে এই যে এত ক্লাউডি হবে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। আমরা ভেবেছিলাম অন্তত কিছুটা আমরা পরিষ্কার পাবো, কিন্তু না, ক্লাউড তত বাড়তে থাকছিল। যদিও এই ওয়েদারটা কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি, আর তার মধ্যে এনজয়ের আরও বড় ধামাকা তো বাকি ছিল। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো, ভালো লাগছে ভিডিওগুলো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর যারা অলরেডি রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের উৎসাহ পেলে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। এই মেঘ উপভোগ করতে করতেই আমরা প্রায় ঢুকে পড়েছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে ঢুকেই যেটা আমাদের চোখে পড়লো সেটা তো প্রথমেই আমাদের মন মুগ্ধ করে দিল। এটা দেখেই বুঝতে পারলাম যে আমরা কিন্তু পৌঁছে গেছি দার্জিলিংয়ের এই শহরটা ভীষণ ভালো লাগছিল আমার। আমি সব সময় এই জন্যই এই যে ফাঁকা ফাঁকা ওয়েদারটা বা ফাঁকা ফাঁকা রাস্তাঘাট উপভোগ করব বলেই কিন্তু আমি সব সময় অফ সিজনেই ঘুরতে বেরোই। আর এই অফ সিজনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার অত ভিড়ভাড়টা মোটেই পছন্দ নয়, তাই আমি সব সময় ফাঁকা ফাঁকাই খুঁজি। আর এখন আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্টেশন ঘুমে। আমরা দার্জিলিং পৌঁছেছিলাম ফেব্রুয়ারির 13 তারিখ, এবং প্রথমেই আমরা গিয়েছিলাম দার্জিলিং মনেস্ট্রিতে। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম হোটেলে। এই দিন আমরা তেমন কিছু প্রোগ্রাম রাখিনি, কারণ রেস্টেরও একটু প্রয়োজন ছিল আমাদের। তো এটা আমাদের হোটেল ছিল। হোটেলটাও আমি প্রথমেই বলেছিলাম লেটস এসকেপ গ্রুপ আমাদের প্রচণ্ড ভালো একটা হোটেল দিয়েছিল, তেমনি ভালো ড্রাইভার দিয়েছিল, তেমনি ভালো হোমস্টেতে রেখেছিল শিটংয়ে, কোনো কিছু বলার নেই। তারপর দিন আমরা 14ই ফেব্রুয়ারি আমরা কিছু সাইট সিন করেছিলাম, যেমন দার্জিলিং প্যাগোডা, তারপর সেন্ট জোসেফ স্কুল, তারপর গিয়েছিলাম আমরা চিড়িয়াখানায়। দার্জিলিংয়ের জুতে মেন কিছু কিছু জিনিসের জন্যই পর্যটকেরা ভিড় জমায়, যেমন ব্ল্যাক প্যান্থার, রেড পান্ডা, তার সাথে তো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল যখন শুনলাম এখানের ব্ল্যাক প্যান্থারটা মারা গেছে। যাই হোক, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেই মনটা শান্তি করে নিলাম। এরপর বাবু কিছু রাইড করে আমরা চলে গেলাম তেনজিং নরওয়ে মিউজিয়ামে। এক্ষেত্রে বলে রাখি, দার্জিলিং জুয়ের ভেতরে দুটো মিউজিয়াম আছে, একটা তেনজিং নরওয়ে মিউজিয়াম আর একটা রয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম। আমরা সেখানে কিছুক্ষণ কাটালাম, কিছু ফটো তুলে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা দার্জিলিং টি গার্ডেনে। এই টি গার্ডেনে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এত সুন্দর ভিউ ছিল এখান থেকে। যখন 2015-তে এসেছিলাম সেই ছবি আমি স্ক্রিনে দিয়েছি, সেটার সাথে এখনকার টি গার্ডেনের মধ্যে কোনো মিল নেই, ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, সেদিন আমরা হোটেলে ফিরে আর রেস্ট না নিয়ে চলে এসেছিলাম মলে। আর 2025-এর ভ্যালেন্টাইন ডেটা আমরা মলেই সেলিব্রেট করলাম।
দার্জিলিং গেছি হোপে ছবি তুলবো না, সেটা কখনো হয়। আর সব থেকে বড় কথা ছিল যেহেতু এটা 14ই ফেব্রুয়ারি ছিল, সেজন্য হোপের জায়গায় চলে এসেছিল লাভ। তারপরে পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই মোমো খেতে ঢুকে পড়েছিলাম আমরা ফিয়েস্তাতে। দারুণ একটা অ্যাটমসফিয়ার। যাই হোক, 14ই ফেব্রুয়ারিটা আমরা খুব সুন্দর করে কাটিয়েছিলাম এবং সেই রাতটা থেকে পরের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি আমরা দার্জিলিং থেকে বেরোই এনজিপির উদ্দেশ্যে। কারণ লেটস এসকেপ গ্রুপের সাথে আমাদের কথা হয়েছিল, ওদের সাথে আমরা ঘুরবো শিটং দার্জিলিং, আর ওই প্যাকেজটা ছিল এনজিপি টু এনজিপি। তো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে সীমানা হয়ে তারপর আমরা যাব গোপালধারা টি গার্ডেন, তারপর আমরা ঢুকবো এনজিপিতে। এক্ষেত্রে বলে রাখি, সীমানা হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার এরিয়া। তারপর গোপালধারা থেকে একটু চা কিনে দেন আমরা ফিরবো আজকে এনজিপি। এক্ষেত্রে বলে রাখি, ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ওকে বললাম যে আমরা এনজিপি নয়, আমরা শিলিগুড়ি নামবো। নর্থ বেঙ্গলে গেলেই আমরা একটা দিন এক্সট্রা করে রাখি শুধু মার্কেটিংয়ের জন্য, আর হংকং মার্কেটে মার্কেটিং না করে বাড়ি ফেরা যায় না। যাই হোক, আমাদের কাছে কিন্তু একটা দিন সময় ছিল, মানে আমরা 15 তারিখ এনজিপি ঢুকবো বা শিলিগুড়ি ঢুকবো, তারপর 16 তারিখ বিকেল 5:30টায় আমাদের ট্রেন। তখনই আমি আর মালো একটা প্ল্যান কাটিয়ে ফেললাম। আমরা দেখলাম আমাদের কাছে সময় এখনো বেশ অনেকগুলো ঘন্টা। সেই অনেকগুলো ঘন্টা মার্কেটিং করে আমরা কিছুতেই কাটাবো না, আর সেটার জন্যই আমরা আলাদা করে আর একটা প্ল্যান করে নিলাম। আর প্ল্যানটা কি? প্ল্যানটা জানতে হলে কিন্তু স্কিপ করা যাবে না, ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু এনজিপি ঢোকার আগে মিরিক হয়েও আসবো। তো এখন আমরা আছি মিরিকে, আর মিরিকের এই লেক আর পাইন ফরেস্ট না দেখে দার্জিলিং ছাড়া যায় না। মিরিকে কিছু সেলফি, একটু ফটোগ্রাফি করে দেন আমরা আবার বেরোবো এবার এনজিপির উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়ানোর নেই, এবার সোজা ঢুকবো এনজিপি। ওখানে আমাদের কিন্তু কোনো রকমের হোটেল বুকিং ছিল না, সো আমাদের ওখানে গিয়ে হোটেল বুকিং করতে হবে। তারপর আর কি, চা বাগানকে পেছনে ফেলে, এত সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম পেছনে ফেলে আবার সেই দৈনন্দিন জীবনে ফিরতে হবে আমাদের। তাও একটু আশাবাদী ছিলাম, যেহেতু আমাদের হাতে তখনও কিছু সময় বাকি ছিল। আরও একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ে আপনাদের কি ভালো লাগে বলুন তো? আমার তো সব কিছু ভালো লাগে। পাহাড়, কুয়াশা, বরফ, মেঘ, চা বাগান, আর সব থেকে বেশি ভালো লাগে কি জানেন? ওই পাহাড়ি মানুষগুলোর মন খুব ভালো লাগে আমার। ওরা আমাদের মতন হয় না। আমরা যেমন ভীষণ সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, ওরা এত করে না, যেটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার এই কথা বলতে বলতে আমরা কিন্তু ঢুকবো এনজিপি না, আমরা ঢুকবো শিলিগুড়ি। শিলিগুড়িতে সেদিনকে আমরা রাত্রিবেলা একটু মার্কেটিং করে হংকং মার্কেট থেকে দেন আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরের দিন সকাল 8টার সময় আমাদের গাড়ি। আমরা যাব কালকে, মানে 16ই ফেব্রুয়ারি কার্শিয়াং থেকে যাব দাউহিল। এই হন্টেড জায়গাটা দেখার ইচ্ছে আমার বরাবর, তাই সেই ইচ্ছেটা বাদ দেওয়া গেল না এবারে, যেহেতু ছিল আমাদের কাছে কিছু ঘন্টা। আমরা বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াংয়ে কিছু ভিউ পয়েন্ট দেখব, তারপর সেখান থেকে যাব দাউহিল। সেদিন ওয়েদারটাও কিছুটা ক্লিয়ার ছিল।
তারপর আমরা ওখান থেকে গেলাম কার্শিয়াংয়ের হনুমান মন্দির, যেখান থেকে কার্শিয়াংয়ের গ্রামটা বেশ সুন্দর দেখা যাচ্ছিল। আর সাথে ছিল আবারও চা বাগান। এরপরই আমরা ঢুকলাম দাউহিল। এবার বলি কেন আমি দাউহিল এলাম। ভারতে ভৌতিক স্থানের কোনো অভাব নেই, আর প্রতিটি স্থান সম্পর্কেই রয়েছে নানান গা ছমছমে কাহিনী। সেসব গল্প শুনে কেউ কেউ ভিড়মি খান, আবার আমাদের মতন কেউ কেউ চলে আসেন রহস্যের টানে তেনাদের স্থানে। ভারতের আনাচে কানাচে রয়েছে নানান রহস্য, নানান অদ্ভুত গল্প। বিশ্বাস করুন বা না করুন, সেসব জায়গার গল্প শুনলে কিন্তু আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে। কোনো স্থানে সূর্য ডোবার পরে যাওয়া নিষিদ্ধ, নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং সরকার। আবার কোথাও কোথাও স্থানীয়রাই সূর্য ডোবার পরে যেতে বারণ করেন। সেই রকম একটি জায়গা এনজিপি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের দাউহিল। আর এটি হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যে স্কুলকে ঘিরেই রয়েছে নানান গল্প, নানান রহস্য। হতাশ হলাম, কারণ কিছু ইউটিউবারদের জন্য এখন ভিক্টোরিয়া স্কুলটা বন্ধ করে রেখেছে। এখন আর ট্যুরিস্টদের ওখানে ঢুকতে দেওয়া হয় না। পাহাড়ের রানী যদি হয় দার্জিলিং, তবে রাজকন্যা অবশ্যই কার্শিয়াং। যদিও দাউহিলে জনসংখ্যা খুবই কম, তবুও এখানে দুটি শতাব্দী প্রাচীন স্কুল রয়েছে। একটি ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল, অন্যটি দাউহিল গার্লস হাই স্কুল। পাহাড়ের অন্যান্য জায়গার মতোই এই কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এবং দাউহিল গার্লস হাই স্কুল নাকি অশরীরীদের বাস, যদিও এটা কাহিনী অনুসারে, কারণ এটির সঠিক রহস্য এখনও জানা যায়নি। এই স্কুল দুটি শীতকালে 4 মাস বন্ধ থাকে। এসবের পাশাপাশি রয়েছে ডেথ রোড, যেখানে দিনের বেলাতেও একটা নিস্তব্ধতা ঘিরে থাকে, যেখানে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না, একটা পাখির আওয়াজও না। এই ডেথ রোড ঘিরেও রয়েছে নানান অলৌকিক ঘটনা, নানান রহস্য। আর সেটাই ফিল করব বলে আমরা ঠিক করলাম গাড়ি নিয়ে না গিয়ে আমরা পায়ে হেঁটেই উঠব বাকি রাস্তাটা। দাউহিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাকেই ডেথ রোড বা মৃত্যু সড়ক বলে থাকে। কেন বলে তা অনেকটা ওই রকম, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। লোকমুখে শোনা যায় জঙ্গলের ধারের এই রাস্তাতেই অনেকে বহু ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন। অনেক মৃত্যুর কাহিনীও শোনা যায় এই রাস্তা ঘিরে। এরপর থেকেই এই রাস্তার এমন নামকরণ। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পর একটা পার্ক পেয়েছিলাম। সেখান থেকে খানিকটা এগিয়ে এসেই পেয়েছিলাম 3 রাস্তার একটা মোড়। বুঝে উঠতে পারছিলাম না কোন রাস্তার দিকে যাব। ওখানে কোনো লোকজন ছিল না, ফোনের টাওয়ারও ছিল না। কি মন হলো আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। সেখানেই কিছুটা হাঁটার পর, মানে ওই আবার 2 কিলোমিটার হাঁটার পর পেলাম এই মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে ছিল নানান ধরনের কাঠ, আর পাশেই ছিল একটা হোস্টেল। এটি মূলত ফরেস্ট অফিসে কর্মরতদের জন্য বানানো, কিন্তু এখন আর এখানে কেউই থাকেন না। এদিকে এতক্ষণ পাহাড়ি রাস্তায় হেঁটে আমাদের পায়ের অবস্থাও খারাপ, তাই ভাবলাম এবার ড্রাইভার দাদাকে ফোন করে এখানে নিতে আসতে বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনে কোনো টাওয়ার নেই। এদিকে ওই চত্বরে আমরা 5 জন ছাড়া আর একটা মানুষকেও চোখে পড়ল না, তাই এদিকে ওদিকে হাঁটছি ফোনের টাওয়ারের জন্য।
এমন সময় চোখে পড়ল এই দুটো গেস্ট হাউস। ধারণা করলাম এইগুলি হয়তো উঁচু পদস্থ ফরেস্ট অফিসারদের জন্য বানানো, যা অনেক কাল হয়ে গেল ব্যবহার হয়নি। এগুলিতে এখন শ্যাওলা আর আগাছাদের বাস। তবু কি অদ্ভুত সুন্দর আর মায়াবী লাগছে বাড়িগুলো। গুগল খুঁজলে দেখতে পাবেন এই রাস্তার অনেক বদনাম রয়েছে। স্থানীয় কাঠুরেরা ওখানে মুন্ডহীন দেহ চাক্ষুষ করেছে, আবার কখনো দেখেছে দুটি লাল চোখ তাদের দিকে উঁকি মারছে, আবার কখনো একজন ধূসর পোশাক পরিহিত মহিলাকেও চোখের সামনে অদৃশ্য হতে দেখেছেন। পাহাড়ের মধ্যে এই অরণ্যগুলি এতটাই খারাপ যে দুর্ভাগ্যজনকভাবে ওই প্রত্যক্ষদর্শীরা হয় তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে অথবা শেষ পর্যন্ত হত্যা করতে বাধ্য হয়েছে। আজ নয়, দীর্ঘকাল ধরে দাউহিলের এই অরণ্যে ঘটে চলেছে অজস্র অস্বাভাবিক মৃত্যু। আর যখন এই গল্পগুলোই মাথার মধ্যে ঘুরছে তখন গাটা ছমছম করে উঠছে বইকি। তার মধ্যে যখন দেখছি এই মৃত্যুপুরীতে আমরা 5 জন ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না, তখন ভয়টাও লাগছে বইকি। এখানে এন্ট্রি করার সময় যে ফরেস্ট অফিসার ছিলেন ওনার সাথে কথা বলেছিলাম। উনি জানিয়েছিলেন স্থানীয়দের মতে এখানে যদি কিছু ফিল করতে হয় তাহলে সকাল 7টার আগে অথবা বিকেল 5:30টার পরে এখানে আসতে হবে। অথচ সেদিনই আমাদের ট্রেন ছিল, আমাদের কোনো রকমে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। মালোকে জিজ্ঞাসা করছি, মালো তখনও ফোনের টাওয়ার পায়নি। হঠাৎ মালোর চিৎকার যেন ধরে প্রাণ পেয়েছে। হ্যাঁ, কোনো রকমে ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করা গেছে, লোকেশন পাঠিয়েছে। এবার ড্রাইভার দাদা গাড়ি নিয়ে আসছে এখানে। দাদার গাড়িতে উঠেই দাদা তো হাজার একটা প্রশ্ন। এতটা পথ এলে কি করে, এখানে তোমরা আসলে কি করে, কেউ পথ দেখিয়েছিল, সে অনেক প্রশ্ন। আমরা নিজেরাও জানি না আমরা কি করে এই রাস্তাটায় এলাম। আমাদের রাস্তা ভুল তো তখনই হয়ে যেত যদি আমরা বাঁ দিকে যেতাম। যাই হোক, দাদা বলছিল যে এবার থেকে যখন আসবে, যদি কখনো আবার আসো, তবে গাড়িটা সঙ্গেই রেখো। মনে থাকবে দাদার এই কথাটা। আর কোনো রকমের নিজেদের বুদ্ধি খাটাবো না, এটাই ঠিক করলাম। যাই হোক, ভালোই ভালোই এখান থেকে বেরোতে পারলে এবার বাঁচি। না, আর ভাল লাগছে না। ভূত দেখা আমাদের হয়নি, কিন্তু একটা গা ছমছমে ব্যাপার নিশ্চয়ই ছিল। যদিও দাউহিলে এখন হোমস্টের ব্যবস্থা আছে, তবে পরবর্তীকালে সেখানে থাকার ইচ্ছে আমাদের নেই। এখন অনেকেই বলবে যে এই যুগে এসেও তোমরা ভূত প্রেত বিশ্বাস করো। হ্যাঁ, করি। যেমন ভগবানে বিশ্বাস করি, তেমনি ভূত জানি না কি জিনিস, তবে তৃতীয় শক্তি বিশ্বাস করি। যাই হোক, এই অভিজ্ঞতা নিয়েই এবার ডেথ রোড থেকে বেরিয়ে আমরা যাব এনজিপি, আর সেখান থেকে কলকাতা ফেরার পালা। শেষমেশ আমাদের ছুটি শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা, আবার সেই দৈনন্দিন জীবনে ফিরে আসার পালা।
কিন্তু জীবনে নিয়ে এসেছি অনেক অভিজ্ঞতা। হঠাৎ ড্রাইভার দাদা বলল যে আমাদের আরেকটা স্পট ঘোরাবে, যেহেতু তখনও হাতে কিছুটা সময় ছিল। তাই দাদা আমাদের নিয়ে গিয়েছিল রোহিণী লেকে। রোহিণী লেকে যাওয়ার সময় আমরা হঠাৎই দেখলাম আমাদের ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে এসেছে, তাই পুরো ভিডিওটা করতে পারলাম না। তবে জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। তোমরা যখন এবারে শিটং যাবে বা কার্শিয়াং যাবে বা কালিম্পং যাবে বা দার্জিলিং যাবে, একবার রোহিণী লেকটা ঘুরে এসো, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আরও একবার বলে দিই, যাদের ভালো লাগছে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।